ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আমি আজকে তোমাদের ক্লাস 6-এ নবম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা আমরা দেখব যে মিশরকে কে কেন নীল নদের দান বলেছেন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। ঠিক আছে, আর এর দেওয়ার কারণ হলো কি, যে নীল নদী একমাত্র জলপথ যা মিশরকে ঊষর মরুভূমিতে পরিণত হতে বাধা দিয়েছে। নীল নদের বন্যায় প্রায় 3 মাস ধরে পলি সঞ্চয়ের ফলে এর উভয় তীর হয়ে উঠেছিল উর্বর ও কৃষি উপযোগী। আর 3 নম্বর হচ্ছে, মিশরের শীতকালে বৃষ্টি না হওয়ায় নীল নদের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে সেই জলসেচের কাজে ব্যবহার করা হয়। চতুর্থ, নীল নদের মাধ্যমে মিশরে বাণিজ্যিক সমৃদ্ধি সম্ভব হয়েছে। ঠিক আছে, এই কটা পয়েন্ট দেওয়া যেতেই পারে। তারপরে আছে একটা, এই প্রশ্নটা অনেক সময় আসে, হিদুস কি না, পারসিকরা স কে হ উচ্চারণ করত। ঠিক আছে, ওরা স উচ্চারণ করতে পারতো না, ওরা হ উচ্চারণ করতো এবং লিখত। পারস্যের তোমার হকামনীষীর শাসক দরাইবশের লেখা থেকে হিদুস শব্দটি পাওয়া গেছে। হিদুস বলতে মূলত সিন্ধু নদ বিধৌত অঞ্চলগুলিকেই বোঝানো হতো। তারপরে তোমার আছে আরও, আমরা একটু এদিকে যাই। কাদের শক ও পল্লব বলা হয়। মধ্য এশিয়ার একটি যাযাবর গোষ্ঠী ছিল স্কাইথেওরা। ভারতীয় উপমহাদেশে তারা শক নামে পরিচিত। এদের আক্রমণে খ্রিস্টপূর্ব 130 অব্দ নাগাদ ব্যাকট্রিয়ার গ্রিক শাসন শেষ হয়েছিল। আর পল্লব, এদের বাসস্থান ছিল আফগানিস্তানের উত্তরে ব্যাকট্রিয়ার পাশে পার্থিয়া অঞ্চলে। খ্রিস্টপূর্ব 1ম শতকের গোড়ার দিকে পার্থিয়রা কাবুল অধিকার করে। ভারতীয় উপমহাদেশে পার্থিয়রাই পল্লব নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা দেখো, রেশম পথ কি, অথবা এটা টিকা হিসাবেও আসে রেশম পথ। কি লিখবে? রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল। চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমধ্য সাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছাতো। চীন থেকে রোম সাম্রাজ্যে স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়। তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না। পরবর্তীকালে খ্রিস্ট 19 শতকে এই পথকে রেশম পথ বলা হয়ে থাকে। ঠিক আছে, এখানে আরেকটা আছে দেখো, তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল। প্রাচীন ভারতীয় উপমহাদেশে একটি প্রধান বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত বিভিন্ন নামে পরিচিত ছিল তখন, যেমন তাম্রলিপ্ত, দামলিপ্ত, তামালিতেস প্রভৃতি। সম্ভবত এটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। সোয়াংজাং ও ফার্সিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন। তারা যখন এখানে পর্যটক হিসেবে এসেছিলেন তখন এটা ঘুরে দেখেছিলেন এবং এই সম্পর্কে তারা বর্ণনা দিয়েছেন। ঠিক আছে, একটা আছে যবনিকা কি। এটা সংস্কৃত ভাষায় নাটকের পর্দাকে যবনিকা বলা হতো। যবন শব্দ থেকে যবনিকা শব্দটি উৎপত্তি। যবন বলতে অহিন্দু বিদেশিদের বোঝাতো। গ্রিকরাই এই পর্দা ফেলার প্রথা চালু করেছিল। তাদের যবন নাম থেকে যবনিকা শব্দটি এসেছে। এখানে একটা দেখো, গান্ধার শিল্পের সঙ্গে বৌদ্ধ ধর্মের কী সম্পর্ক ছিল বলে তোমার মনে হয়। কুষাণ আমলে গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতি সমবায় যে শিল্পের উদ্ভব ঘটেছিল তাকে গান্ধার শিল্প বলা হয়। এই শিল্পের মূল বিষয় ছিল বৌদ্ধ ধর্ম। গান্ধারের শিল্পীরা এক অভিনব বুদ্ধমূর্তি নির্মাণ করেন, যার টিকালো নাক, টানা ভুরু, অর্ধনিমিলিত চোখ। মূর্তির পাদুকাগুলি রোমান পাদুকার ন্যায়। মূর্তিগুলিকে সোনালি রঙের ব্যবহার দেখা যায়। তবে গান্ধারে বুদ্ধমূর্তির পাশাপাশি তোমার গরু, যক্ষ, যক্ষিণী, অবলোকিতেশ্বর প্রমুখ বৌদ্ধ ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি শিল্পায়িত হয়েছিল।
তারপর তোমার এটা আছে একটা, দেখো মৌর্য আমলে উপমহাদেশ ও বাইরের পৃথিবীর মধ্যে দুধ বিনিময় সম্পর্কে কি জানা যায়? মেগাস্তিনিস ও তোমার ডায়ামাকাস গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। একই সময়ে তোমার ডায়ামাকাস নামে এক গ্রিক দূত সে সময় মৌর্য দরবারে এসেছিল। তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন মিশরের রাজা টলেমি। তারপরে সম্রাট বিন্দুসার সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকোস এর কাছে কয়েকটি জিনিস ও পণ্ডিত চেয়েছিলেন। আচ্ছা, সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য সিরিয়া, মিশর, ম্যাসিডন, সিংহল প্রভৃতি দেশে দূত পাঠিয়েছিলেন। ঠিক আছে, এভাবে তোমার যোগাযোগ ব্যবস্থাটা হয়েছিল। দেখো, চীনের প্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল? বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম চীনের প্রাচীর চীনের রাজা কিন শি হুয়াং নির্মাণ করেছিলেন মূলত হুন আক্রমণ থেকে বাঁচবার জন্য। প্রায় 1500 মাইল দৈর্ঘ্যের এই প্রাচীরটির ওপর দিয়ে পাশাপাশি 6 জন অশ্বারোহী চলাচল করতে পারত, যার ফলে চীনের সুরক্ষা সহজতর হয়েছিল। দেখো, আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশ অভিযানে কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোনো প্রভাব ছিল? ভারতীয় উপমহাদেশে অভিযান মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযান করে ভারতের উত্তর পশ্চিমাংশের ছোট ছোট অনেক রাজ্যের রাজাকে হারিয়েছিলেন। আবার তক্ষশিলার রাজা তোমার অম্ভের মতো অনেক রাজা আলেকজান্ডারকে সহযোগিতা করে। অর্থাৎ আলেকজান্ডার অভিযানের ফলে ভারতের উত্তর পশ্চিমের ছোট ছোট রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আলেকজান্ডার মৃত্যুর পর ওই অঞ্চলে গ্রিক সেনাপতিদের শাসন ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের পরাজিত করার ফলে ওই অঞ্চলে মগধের ক্ষমতা বিস্তারও সহজ হয়েছিল। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি, তোমরা এইগুলো আপাতত মুখস্থ করবে। হ্যাঁ, পরের দিন আমি আবার কিছু প্রশ্ন নিয়ে আসবো। তাহলে আজ এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা সকলে এবং মন দিয়ে পড়াশোনা করবে।